স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে 7 কলেজে, খুলছে না ছাত্রাবাস। শিক্ষামন্ত্রীর সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। জামিন জালিয়াতিতে 30 জনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ভাবমূর্তি নষ্ট হচ্ছে মন্তব্য আদালতের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ চায় বাংলাদেশ, রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় যেখানেই প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বললেন আইজিপি। ধর্মঘটে অচল মিয়ানমার, সংকট সমাধানে ইন্দোনেশিয়ার উদ্যোগ অনিশ্চিত, পররাষ্ট্রমন্ত্রীর নেপিদো সফর বাতিল। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, কাতারে 10 বছরে প্রাণ হারিয়েছে 1000 বাংলাদেশি শ্রমিক, অধিকাংশের মৃত্যু বিশ্বকাপের স্থাপনা নির্মাণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের অনার্স শেষ বর্ষ ও তৃতীয় বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। অধ্যক্ষদের সাথে শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে চলমান পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে খোলা হচ্ছে না আবাসিক হল। এর আগে পরীক্ষা নেওয়ার দাবিতে দিনভর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। রিপোর্টে জানাচ্ছেন আদিত্য মামুন। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজের চলমান পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। নীলক্ষেত মোড় ও ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। 4 বছর অনার্স 7 বছর হয়ে গেছে, 19-এর পরীক্ষা সেখানে 21 সালে নিচ্ছে। আমাদের পরীক্ষা চাই, পরীক্ষা নিতে হবে, এটা আন্দোলন চলমান রুটিন অনুসারে এই পরীক্ষাগুলো সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। শিক্ষার্থীদের আন্দোলন চলার সময়ই অধ্যক্ষদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। অনার্স তৃতীয় ও শেষ বর্ষের পরীক্ষা যথারীতি নেয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। মাননীয় শিক্ষামন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো উপাচার্য এবং 7 কলেজের অধ্যক্ষদের, আমাদের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ছিলেন, শিক্ষা সচিব সহ সব কিছু পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের সকল চলমান পরীক্ষা এবং ঘোষিত পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হলেও করোনা দুর্যোগের কারণে আবাসিক হলগুলো বন্ধ রাখারও সিদ্ধান্ত বহাল আছে। তবে কোনো ক্রমে স্বাস্থ্য ঝুঁকি থেকে ছাত্রদেরকে রক্ষা করার জন্য ছাত্রাবাস খোলা যাবে না। জাতীয় সত্যটা এখানে বিবেচনায় নেওয়া হয়েছে, কারণ করোনা মহামারীটা এখানে অনেক কিছুই, আমাদের অনেক মৌলিক অধিকারও সরকার যে কোনো সময় স্থগিত রাখতে পারে, এটা বাস্তবতাটা মানতে হবে। দাবি পূরণ হওয়ায় আন্দোলন প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। 7 কলেজের সমন্বয়ক যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সকলেই এই সিদ্ধান্তের সাধুবাদ জানাই এবং আমাদের পক্ষেই হয়েছে। আমাদের যে ছোট দাবিটি ছিল সেটা সম্পূর্ণ হয়েছে, আমরা যা চেয়েছি আমরা সেটা পেয়েছি। সিদ্ধান্ত হওয়ার পর পরীক্ষা গ্রহণে নতুন রুটিনও দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আগাম জামিন জালিয়াতির ঘটনায় বগুড়ার 30 জনকে 7 দিনের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি আবু জাফরের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ জড়িতদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ারও নির্দেশ দিয়েছেন। একের পর এক জামিন জালিয়াতিতে বিচার বিভাগের ভাবমূর্তি বাজেভাবে উপস্থাপিত হচ্ছে বলে মন্তব্য করেন হাইকোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শাকিরা আরজু। বগুড়া সদর থানায় দুপক্ষের মারামারির ঘটনায় মামলা হলে এক পক্ষে 30 জন ভুয়া আগাম জামিনের কাগজ দেখায় থানাকে। পরে বিষয়টি একজন আইনজীবী সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সংঘবদ্ধ চক্রের জামিন জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসে। এটা কোনো একজন মানুষের কাজ না, এটা একটা সংঘবদ্ধ চক্র। এর আগে আরেকটা বিষয় আমাদের কোর্টে এসেছে, সেটা হচ্ছে 2.5 কেজি হেরোইনের মামলায় যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত আসামি। হাইকোর্টের কোনো জামিন আদেশ ছাড়াই সে বাইরে। ওই 30 ব্যক্তি ভুয়া জামিনের আদেশের কাগজ করিয়ে নেয়।
তবে হাইকোর্ট নির্দিষ্ট ওই তারিখে আগাম জামিন দেননি। অনারেবল এই কোর্ট এই জুরিসডিকশন পাওয়ার পরে আজ পর্যন্ত কখনোই কোনো আগাম জামিনের শুনানি হয়নি। বুধবার বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে হাইকোর্ট 30 জনকে 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দেন। সেই 30 জন আসামিকে অতি সত্বর 7 দিনের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়াকে নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণের নজরে আনা জরুরি যে বিচার টাকা দিয়ে কেনা যায় না, জাল জালিয়াতি একসময় বের হয়ে যায়। হাইকোর্ট ডিভিশন, আমাদের যারা আইনজীবী আছেন, তারপরে সংশ্লিষ্ট যারা এই কোর্টে কাজ করছেন, এখানে কিন্তু সবার সম্পৃক্ততা চলে আসে। বিভাগের ভাবমূর্তি এবং খুবই বাজেভাবে উপস্থাপিত হচ্ছে। জামিন জালিয়াতির মামলার শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। সুবিধাপ্রাপ্তদের ধরলে জনগণের কাছে একটা বার্তা যাবে বলে মন্তব্য করেন তিনি। ওরা তো বেনিফিশিয়ারি, ওদেরকে ধরলেই বোঝা যাবে যে কার মাধ্যমে তারা অর্ডারটা পেয়েছে। তারেও যদি ধরা হয় এবং এর সাথে সাথে কারা জড়িত, প্রত্যেককে ধরে যদি তাদের বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়, তাদের বিচারের মাধ্যমে তাদের শাস্তি যদি নিশ্চিত করা যায়, এই বিষয় থেকে আমরা রেহাই পাবো। জামিন জালিয়াতির ঘটনায় মামলা করার কথা উল্লেখ করে তিনি বলেন, উচ্চ আদালতের এই আদেশ জালিয়াত চক্রের জন্য একটি বার্তা। লাস্ট নাম্বারটা ছিল 7,890, তারা দেখিয়েছে 40,000। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় অংশগ্রহণ চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেনের সাথে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ আহ্বান জানান। বৈঠকে বিনিয়োগ বাণিজ্য বৃদ্ধি সহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করতে দুই পররাষ্ট্রমন্ত্রী সম্মত হন। আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বাইডেন প্রশাসনের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৈঠক করেন সে দেশের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন এর সাথে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। নতুন মার্কিন প্রশাসনকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে দুপক্ষই একমত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন এবং বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন দেখতে প্রেসিডেন্ট জো বাইডেন সহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী। আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশের বাণিজ্য সহায়ক নীতি, বিনিয়োগ উপযোগী পরিবেশের কথা উল্লেখ করে এসবের প্রশংসা করেন ব্লিনকেন। আগ্রহ প্রকাশ করেন স্বাস্থ্য, জ্বালানি, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ানোর। বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্বে তার দেশের আগ্রহের কথা জানান ব্লিনকেন। গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার নিয়ে আলোচনাকালে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর আহ্বান জানায় পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন আলোচনায় গুরুত্ব পায়। এ সমস্যার টেকসই সমাধানে যুক্তরাষ্ট্র মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে এমন প্রত্যাশার কথাও জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে। প্যারিস জলবায়ু চুক্তিতে ফেরত আসায় যুক্তরাষ্ট্রের প্রশাসনকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় যেখানে প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বলেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। তিনি বলেন, পুলিশকে অস্ত্র দেওয়া হয় গুলি করার জন্য, লাঠি হিসেবে ব্যবহারের জন্য নয়। রাসেল খানের রিপোর্ট। রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বর্ধিতাংশের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক। বলেন, আগামী বছর থেকে ক্যান্সার ল্যাব স্থাপন সহ পর্যায়ক্রমে সব বিভাগীয় পুলিশ হাসপাতালগুলো আধুনিকায়ন করা হবে। পরে তিনি সাংবাদিকদের জানান, নারী বান্ধব কর্মপরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ বাহিনী। হার্ট ডিজিজ, লাং ডিজিজ, পেটের বিভিন্ন ধরনের পীড়া, কিডনির প্রবলেম, ক্যান্সার, এইগুলো পুলিশের মধ্যে মারাত্মক আকারে পেশেন্ট রয়েছে আমাদের। আমরা বছরে কোটি কোটি টাকা খরচ করি এদেরকে বাইরে চিকিৎসা করার জন্য। তো আমরা এই হসপিটালটাকে এখন চেষ্টা করছি একটা পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তর করার জন্য, যাতে করে সব ধরনের চিকিৎসাই আমরা এই হসপিটাল দিতে পারবো। কক্সবাজারে বন্দুক যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাস নির্মূলে যেখানে প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করা হবে। যেখানে আর্ম গ্যাং আমাদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করবে, আমরা অবশ্যই যে সরকারি অস্ত্র আমাদের দেওয়া হয়েছে এদেরকে প্রতিহত করার জন্য সেটাকে ব্যবহার করব। আমাদেরকে গভর্নমেন্ট অস্ত্র দিয়েছে,
লাঠি হিসেবে ব্যবহার করার জন্য না। লাঠি একরকম, আর এই যে লিথাল উইপেন ইজ ডিফারেন্ট। সন্ত্রাস চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স নীতির কথাও জানান পুলিশ প্রধান। ঘোষণা দিয়ে চালু করার কোনো বিষয় নাই, আর ঘোষণা দিয়ে বন্ধ করার কোনো বিষয় নাই। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফর গতানুগতিক নয়। এই সফর আবেগঘন ইতিহাসের প্রয়োজনে। তিনি আসছেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর আয়োজনে, জন্মশতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে আর দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে স্মরণীয় করতে। সঙ্গে থাকছে এক অভিন্ন রক্তদানের ইতিহাস। এই সফর চাওয়া পাওয়ার ঊর্ধ্বে, তবে দুদেশের সম্পর্ককে নিয়ে যাবে নতুন মাত্রায়। এমনই মূল্যায়ন সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমানের। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দক্ষিণ এশিয়ার ইতিহাস প্রায় অভিন্ন, আর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জড়িয়ে আছে ইতিহাস, প্রকৃতি, খাদ্যাভ্যাস, সংস্কৃতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বাঁধনে। বিশ্ব রাজনীতি ও ব্যবসা বাণিজ্যে যতই মেরুকরণ হোক না কেন, দুই দেশ সব মোড়ে পরীক্ষিত বন্ধু। সুসময়ে দুঃসময়ে পাশে থেকেছে। বাংলাদেশের জন্মের সময় দুই দেশের বীর সন্তানদের রক্ত মিশেছে অভিন্ন প্রবাহে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে বাংলাদেশ। সেই আয়োজনের সাথে মুজিব বর্ষ বড় উপলক্ষ। আছে কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি। এমন সব আবেগঘন আয়োজনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। बंगबंधु शताब्दी वर्ष की शुभकामनाओं के साथ धन्यवाद, জয় বাংলা। কিন্তু একটি ব্যাপারে কখনো দ্বিমত হবে না, আমাদের যে স্বাধীনতার জন্য ভারতের যে কন্ট্রিবিউশন, 6 থেকে 10,000 সৈন্য এবং অফিসার্স তারা বাংলার মাটিতে জীবন দিয়েছে। কাজে সেই ভারতের সেনাদের রক্তের সাথে আমাদের সেনাদের রক্ত একাকার হয়ে গেছে। বর্তমান প্রজন্ম এবং আগামী দিনের যারা প্রজন্ম, তারা যেন কোনো ভুলে না যায়, ভারত একটা বিশেষ রাষ্ট্র। নরেন্দ্র মোদীর আসন্ন সফর কূটনৈতিক নয়, ইতিহাসের তাগিদের সফর। তবে আলোচনা হবে বিশ্ব রাজনীতি থেকে সীমান্ত সমস্যা পর্যন্ত। অনেক দ্বিপাক্ষিক সমস্যার সমাধান আসবে এমন আশাও করছে দুই দেশ। তবে ভারতের প্রধানমন্ত্রীর এই সফর নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে এক ইতিহাসের কথা। মোদী আসছেন যে বঙ্গবন্ধুর শতবার্ষিকীতে তার অর্ঘ্য নিবেদন করতে আসছে। তুমি জাতির পিতা, যেরকম মহাত্মা আমাদের পিতা, তুমি বাংলাদেশের পিতা, তুমি সবার পিতা। নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলল যে আমরা বঙ্গবন্ধু কেন বলে, শুধু তার যে ইনফ্লুয়েন্সটা হয়েছে এটা ইতিহাসে এখন লেখা হয়নি, হবে আস্তে আস্তে। দেন বঙ্গবন্ধু বিকাশ বিশ্ববন্ধু, এন্ড হি ডিজার্ভস ইট। এই আয়োজনে দুই দেশের শীর্ষ নেতা আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনীতি এবং অর্থনৈতিক মুক্তির কৌশল খুঁজবেন, জানান এই সাবেক রাষ্ট্রদূত। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাজধানীর খালগুলো যুক্ত হচ্ছে নদীর সাথে, মশা নিধনে ছেটানো হবে নতুন ওষুধ। সৈয়দ আবুল মকসুদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, আজিমপুরে অন্তিম শয়ান। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে যার মতো বক্তব্য দিয়ে ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে দল। ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে তিনি বলেন, আন্তর্জাতিক কুচক্রের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলীয় কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে। খেয়াল খুশি মতো ফ্রি স্টাইল কথা বলা, অরাজনৈতিক বক্তব্য দিয়ে দল ও সরকারের অর্জনকে যারা প্রশ্নবিদ্ধ করছে, দলের কাছে তাদের এই অপকর্ম ক্ষমাহীন অপরাধের মতো। এ ব্যাপারে নজরদারিতে আছে প্রত্যেকেই। সময় মতো সব বিশৃঙ্খলার বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর অবস্থান আছে না। গণমুখী, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল যশাদের সভাপতি আসম আব্দুর রব। রাজধানীর উত্তরায় নিজ বাসায় দলের সংবাদ সম্মেলনে তিনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন। এ সময়
স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠাসহ নির্বাচন কমিশন ও সাংবিধানিক প্রতিষ্ঠান পুনর্গঠনেরও দাবি জানান। যে মানুষ এখন আর দলীয় সরকার চায় না, তারা অতিষ্ঠ দলীয় সরকারে। তারা দেখেছে ব্যক্তি সরকার, সামরিক সরকার, আইয়ুব খান, ইয়াহিয়া খানের সরকার, মোনায়েম খানের সরকার, তারা দেখেছে। এরপরে যে স্বাধীনতার পরে ৭২ সন থেকে শুরু করে দলীয় সরকার দেখেছে। জনগণ এখন নিজেরা ক্ষমতায় যেতে চায়। তারা হারাতে রাজি না দলীয় সরকারকে কায়েম করে দিয়ে ক্ষমতায় বসাইয়া, তারা হারাতে রাজি হবে যদি তারা ক্ষমতার মালিক হতে পারে। বর্ষা মৌসুমের আগেই রাজধানীর খালগুলো নদীর সাথে সংযোগ স্থাপন করা হবে, জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ত্রিমোহনী থেকে ইন্দের কান্দি হয়ে ফকিরখালী পর্যন্ত বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র। পরে বলেন, ওয়াসার দেয়া ৩টি পাম্পের মধ্যে ২টি এখনও অচল। জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে বিকল্প হিসেবে 10টি শ্যালো মেশিন বসানোর পরিকল্পনার কথা জানান মেয়র। তাছাড়া আগামী 2 সপ্তাহের মধ্যে মশা নিধনে নতুন ওষুধ ছিটানোর কথাও জানান তিনি। আগামী বর্ষা মৌসুমের মধ্যে ঢাকা শহরের পুরো খাল কালভার্টের যে সম্পূর্ণ সংযোগ, এই পুরো সংযোগটাই যেন একটি পানি প্রবাহের জন্য সঠিক একটি অবস্থায় আসতে পারে, সেই দিকে আমাদের কার্যক্রম। ঢাকা উত্তর সিটিতে 2016 সালে 18টি নতুন ওয়ার্ড সংযুক্ত হলেও উন্নয়নের কোনো ছোঁয়াই লাগেনি। সবগুলো ওয়ার্ডেই ভাঙাচোরা রাস্তাঘাট, বেহাল ড্রেনেজ সিস্টেম। কাউন্সিলররা বলছেন, বাজেট থাকলেও বরাদ্দ নেই, তাই উন্নয়ন কাজ শুরু করা যায়নি। তবে উত্তর সিটির প্রধান নির্বাহী জানান, মহাপরিকল্পনা অনুযায়ী চলতি বছরই নতুন ওয়ার্ডগুলোতে উন্নয়ন কাজ শুরু হবে। তফসির হাসানের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট। 8টি ইউনিয়নকে ভেঙে 18টি ওয়ার্ডে ভাগ করে উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হয় 2016 সালে। নতুন ওয়ার্ডগুলোর আয়তন 113.59 বর্গ কিলোমিটার। 4 বছর পেরোলেও এই ওয়ার্ডগুলো উন্নয়ন বঞ্চিত। কাওলা, আশকোনা ও গাওয়াইর নিয়ে 49 নম্বর ওয়ার্ডের রাস্তার চিত্র এটি। নর্দমা মনে হলেও এটি মূলত একটি সড়ক। এই সড়কের মতো অন্য সড়কগুলোতে পানি না জমলেও এবড়োথেবড়ো সড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। এক চাকা নামার দিলে এক চাকা টানা দিলে গাড়ি উল্টা যায়, যাত্রীরা উল্টা ফিরে যায়, ঠ্যাং ঠুং ভাঙে। আজ প্রায় বিগত 5 বছর ধরে এই অবস্থায় আছে। আর এই পানি তো না, আরো আডু পানি লেগে থাকে, এত পানি লেগে থাকে। মেম্বার কমিশনার যাই হয়, রাস্তা কই করে না। দায়িত্ব নিয়ে এলাকার অবকাঠামোগত কোনো উন্নয়ন করতে পারেননি এলাকার কাউন্সিলররা। অকপটে স্বীকার করেন, এলাকার উন্নয়নে কোনো বাজেট পাননি। কোনো কিছুই নাই আসলে আমার ওয়ার্ডে। এটা একদম এসেনশিয়াল, সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই যে বর্ষা আসতেছে, এই বর্ষায় আমার এলাকা, এই শীতের মৌসুমে আমার এলাকায় পানি, কিন্তু সেই 4025 কোটি টাকার বাস্তবায়ন কার্যক্রম যারা করবে তারা আরও বেশি উদ্যোগী হওয়া দরকার। সিটি কর্পোরেশন বলছে, নতুন 18টি ওয়ার্ড নিয়ে মহাপরিকল্পনা আছে। এবছরই শুরু হবে উন্নয়ন প্রকল্পের কাজ। 18টি ওয়ার্ডকে আমরা সত্যিকার অর্থেই একটি মেইন স্ট্রিমিংয়ের সাথে সংযুক্ত করে আমরা এটিকে উন্নয়ন করতে চাই, এবং এই কাজটি গুরুত্বপূর্ণ কাজ বিদায় এখানে সেনাবাহিনী এই কাজটি বাস্তবায়ন করবে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ইউনিয়নগুলোকে পরিকল্পিতভাবে গড়ে তোলা সময় সাপেক্ষ। তবে মহাপরিকল্পনার আওতায় সড়কের আয়তন নির্ধারণ, বিদ্যুৎ ও পানির সংযোগ, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে কাজ শুরু হলে এলাকার বাসিন্দারা সুফল পাবে বলে জানান উত্তর সিটির প্রধান নির্বাহী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচন বাতিল চেয়ে নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালতে এই মামলায় বিবাদী করা হয়েছে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচনী কর্মকর্তাকে। মামলায় ভোটে কারচুপির অভিযোগও করা হয়েছে। কোভিড-19-এ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 8,379। করোনায় মৃত্যুহার 1.54%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 355তম দিনে 16,152 জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের সংখ্যা 428। মোট শনাক্ত 5,44,544।
নতুন 911 জন সহ সুস্থ হয়েছেন 4,93,798। করোনায় দৈনিক সংক্রমণ হার 2.65%। এ পর্যন্ত শনাক্ত হার 13.66 এবং সুস্থতার হার 90.68%। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানায় করোনা প্রতিরোধী টিকা নিয়েছেন প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে টিকা নেওয়ার একটি ছবি প্রকাশিত হয়েছে। করোনাকালীন সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে সরকার, জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। করোনাকালে বাংলাদেশের পাশে দাঁড়ানো এয়ারলাইন্সগুলোকে বিশেষ সম্মাননা দেয় বাংলাদেশ মনিটর। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন খাত যেন আবার ঘুরে দাঁড়াতে পারে বেশ কিছু চার্জ সে লক্ষ্যে মওকুফ করা হয়েছে। একই সঙ্গে এভিয়েশন খাতে কর্মরত কর্মীরা যেন দ্রুত ভ্যাকসিন পায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্ত ল্যান্ডিং চার্জ, পার্কিং চার্জ, বোর্ডিং ব্রিজ চার্জ, সিকিউরিটি চার্জ ও বিএনএইচও চার্জ শতভাগ মওকুফ করেছে। শুধু তাই নয়, দেশের এভিয়েশন ও এয়ারলাইন সমূহের ব্যবসায়িক গতি ফিরিয়ে আনার জন্য এই শিল্পের সাথে জড়িত জনগণকে কোভিড-19 টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদকে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী, রাজনীতিবিদ সহ সর্বস্তরের মানুষ। জাতীয় প্রেস ক্লাবে তার প্রথম জানাজা হয়, পরে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। আহমদ বাবু জানাচ্ছেন বিস্তারিত। সাংবাদিক, গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের অধিকার নিয়ে কাজ করেছেন। ইরাকে মার্কিন বাহিনীর হামলার প্রতিবাদে সাদা কাপড় পরা শুরু করেন। জীবনের শেষ দিন পর্যন্ত তাই পড়ে গেছেন। জনগণের কল্যাণের কথা, জনগণের সুখ শান্তির কথা। বহুগুণে গুণান্বিত সৈয়দ আবুল মকসুদ মঙ্গলবার সন্ধ্যার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে তাকে শেষ বিদায় জানান সহকর্মীরা, করেন স্মৃতিচারণ। আমাদের সাংবাদিকদের জন্য না, সারা জাতির জন্য এটা কষ্টের। তার লেখনীও তেমনি ছিল প্রতিবাদের একটি কণ্ঠ। আমার বাবার আত্মার জন্য দোয়া করবেন, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন কখনো, আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। পরে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য সৈয়দ আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা নিবেদন শেষে কৃষিমন্ত্রী বলেন, লেখার মাধ্যমে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন সৈয়দ আবুল মকসুদ। দীর্ঘদিনই সাধারণ মানুষের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের সকল আন্দোলন সংগ্রামে সে অবদান রেখেছে। এ সময় অন্যান্য সংগঠনের নেতারা বলেন, শেষ জীবনে তিনি অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। অনেকগুলো পরিবেশ বিষয়ক জটিল সমস্যার সমাধান করতে পেরেছিলেন। সমাজের যে অসঙ্গতি, সেই সঙ্গতির বিরুদ্ধে তিনি তার কণ্ঠসোচ্চার করেছিলেন। সবশেষে জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। পরে তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ আর নেই। সকালে 6:45টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 80 বছর বয়সী ইব্রাহিম খালেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন। পরে করোনা ভাইরাস থেকে মুক্ত হলেও নানা শারীরিক সমস্যা দেখা দেয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব ছাড়াও বিভিন্ন সময়ে কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ইব্রাহিম খালেদ। বুধবার বেলা 11টায় রাজধানীর সেগুনবাগিচায় কচি কাঁচা ভবনে তার জানাজা হয়। পরে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আরেক দফা জানাজা শেষে গোপালগঞ্জে গ্রামের বাড়িতে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়। তিনি বিভিন্ন সময়ে যে ব্যাখ্যাগুলো দিয়েছেন, সেগুলো কিন্তু আমাদের দেশের যারা ব্যাংক নিয়ে কাজ করে, দেশের অর্থনীতি নিয়ে ভাবেন, তাদের ক্ষেত্রে কিন্তু সেই কথাগুলো দিক নির্দেশনার মতো কাজ করেছে। আমাদের অর্থনীতির ক্ষেত্রে একজন দিক নির্দেশনা দেওয়ার মতো সক্ষম ব্যক্তিত্ব, সেই মানুষটিকে আমি হারালাম। দেশে একটি শূন্যতা সৃষ্টি করবে, এটি আমাদের জন্য একটা বড় ক্ষতি।
নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। রাঙ্গামাটির বাঘাইছড়িতে অফিসে ঢুকে ইউপি সদস্যকে গুলি করে হত্যা। রাঙ্গামাটির বাঘাইছড়িতে রূপকারী ইউনিয়নের মেম্বার সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও অফিসে বসাচ্ছিলেন সমর বিজয় চাকমা। সে সময় 3 জন দুর্বৃত্ত একটি মোটর সাইকেলে করে এসে অফিসে ঢুকে তার মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সমর বিজয় চাকমার। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। হত্যার কারণ এখনও জানা যায়নি। রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎকারী চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে রিয়েল এস্টেট ব্যবসার নামে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত এসএস রিয়েল এস্টেট। পরে বিভিন্ন অফারের নামে টাকা হাতিয়ে নিত। গোপন সংবাদের ভিত্তিতে সিআইডির একটি দল অনুসন্ধান করে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে। তবে এই চক্রের হোতাকে এখনও গ্রেফতার করা যায়নি। প্রতি মাসে প্রতি লাখে ৬,৩০০ টাকা লাভ পাওয়া যাবে। তো সেই লোভে পড়ে সেখানে শত শত লোক বিনিয়োগ করেছে। আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি এবং 2 জন পলাতক আছে, তাদেরকেও আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। টানা দরপতনের পর সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কিছুটা কমেছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসসিতে লেনদেন হওয়া ৩৪৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 190টির, কমেছে 35টির, আর অপরিবর্তিত ছিল 118টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স 67 পয়েন্ট বেড়ে উঠে আসে ৫,৩85 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩০ কোটি ৩৫ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে ২৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। টি-20 ও ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 20 সদস্যের ক্রিকেট দলের সঙ্গে আরও আছে 15 সদস্যের কোচিং স্টাফ। বিশাল বহরের এই দলটি প্রথম 1 সপ্তাহ কোয়ারেন্টাইন পালন করবে ক্রাইস্ট চার্চে। কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে 5 দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। এরপর 20 মার্চ থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে হবে ডানেডিনে, এরপর 23 মার্চ ক্রাইস্ট চার্চের দ্বিতীয় ওয়ানডে, শেষ ওয়ানডেটি 26 মার্চ ওয়েলিংটনে। ওয়ানডে সিরিজ শেষে 28 মার্চ হ্যামিল্টনে শুরু হবে টি-20 সিরিজ। মহামারীকালে সব সূচি এলোমেলো হয়ে যাওয়ায় কোপা আমেরিকা থেকে নাম সরিয়ে নিয়েছে কাতার ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সময় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ পড়েছে দেশ দুটির। কাতার ও অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এবং কোপা আমেরিকার আয়োজক কনমেবল তাদের সরে দাঁড়ানোর ব্যাপারটি নিশ্চিত করেছে। এএফসির সদস্য দেশ অস্ট্রেলিয়া ও কাতার ছিল অতিথি দল। তাদের ছাড়াই আসর চালিয়ে নেওয়ার কথা জানিয়েছেন কনমেবল একজন সদস্য। গত বছর গ্রীষ্মে কোপা আমেরিকা মাঠে গড়ানোর কথা ছিল, কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে তা স্থগিত হয়ে যায়। পিঠে অস্ত্রোপচারের ধাক্কা সামলে ওঠার আগে আবারও হাসপাতালে যেতে হলো টাইগার উডসকে। গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন এই তারকা গলফার। লস অ্যাঞ্জেলসে উডসের গাড়ি দুর্ঘটনায় পরে 45 বছর বয়সী এই মার্কিন গলফারকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। গলফের 15টি মেজর জেতা উডস পায়ে বড় রকমের চোট পেয়েছেন। তার এজেন্ট মার্ক স্টেইনবার্গ জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর এই গলফারের অস্ত্রোপচার হয়েছে। গত মাসেই প্রথমবারের মতো তার পিঠে অস্ত্রোপচার হয়। এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্থগিতাদেশ প্রত্যাহার, পরীক্ষা চলবে 7 কলেজে, খুলছে না ছাত্রাবাস। শিক্ষামন্ত্রীর সাথে অধ্যক্ষদের বৈঠকে সিদ্ধান্ত। জামিন জালিয়াতিতে 30 জনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের, ভাবমূর্তি নষ্ট হচ্ছে মন্তব্য আদালতের। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণ চায় বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপর চাপ বাড়ানোর আহ্বান। সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলা রক্ষায় যেখানেই প্রয়োজন সেখানেই অস্ত্র ব্যবহার করবে পুলিশ, বললেন আইজিপি।
ধর্মঘটে অচল মিয়ানমার, সংকট সমাধানে ইন্দোনেশিয়ার উদ্যোগ অনিশ্চিত, পররাষ্ট্রমন্ত্রীর নেপিদো সফর বাতিল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল।